This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রশ্ন উঠতে পারে, হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা থাকলো কি থাকলো না সেটা না হয় সাধারণ মানুষের স্বার্থের সাথে জড়িয়ে থাকতে পারে, কিন্তু হাসপাতালে যদি থ্রেট কালচার চলে, মানে হুমকি সংস্কৃতি, তাহলে সেখানে সরাসরি সাধারণ মানুষের স্বার্থের সংঘাত লাগে নাকি? এর সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ কোথায় জড়িয়ে ভাবতে পারেন তো? নিশ্চয়ই। সুপ্রিম কোর্টের শুনানিতে জুনিয়র ডাক্তারদের তরফে আইনজীবী ইন্দিরা জয়সিং কি বলেছিলেন মনে আছে আপনাদের? প্রবীণ ওই আইনজীবী সওয়াল করতে গিয়ে বলেছিলেন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিটা তুলতে চান, কিন্তু তাদের মনে একটা ফিয়ার সাইকোসিস, মানে ভয় কাজ করছে। কিসের ভয়? ইন্দিরা জয়সিং বলেছিলেন যে সরকারি হাসপাতালে এমন অনেকে এখনও বহাল তবিয়তে ঘুরছেন যারা ওই মেডিকেল কলেজগুলোতে একটা ভয়ের পরিবেশ কায়েম করে বসে আছে, মানে যাদের দেখে মানুষ ভয় পায়। কাদের দেখে মানুষ ভয় পায় সেটা আলাদা করে আপনাদের কেন বলবো, আপনারা নিজেরা সবাই জানেন। দেখুন, কয়েকদিন আগে আমাদের হাতে একটা ছবি এসেছিল কল্যাণীর MJM হাসপাতালে। সেই ছবিতে দেখা যাচ্ছিল, জানেন তো, এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা, তিনি আবার ওই কলেজের ডাক্তারি ছাত্রও বটেন, মানে তাকে তৃণমূল ছাত্র পরিষদ বলে না হয় ধরলাম না, ওই কলেজের ডাক্তারি ছাত্র হিসেবেই না হয় ধরলাম। তিনি আরেক ডাক্তারি পড়ুয়াকে রড দিয়ে পেটাচ্ছেন, চোর পেটানোর মতো করে। কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম ওই জয়ন্ত সিং, নাম তো মনে আছে আপনাদের, ওই বড়ানগরের ওখানে কিভাবে মারধর করেছিলেন ওই ক্লাব ঘরের মধ্যে। তার দলবল কীভাবে মারধর করতো, রড টড দিয়ে লোকজনকে পেটাতো, একদম প্রায় সেই ছবি, কোনো ফারাক নেই। কেন পেটাচ্ছে? কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি? খোঁজ করতে গিয়ে জানা গেল কি জানেন? হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ পেলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেয়নি, বরং গোটা বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিয়েছে। ভাবুন, শুনে মনে হচ্ছে না? তিলোত্তমার মৃত্যুর পরেও, খুন এবং ধর্ষণের পরেও প্রথমে বিষয়টাকে যে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল, বা পরপর বিভিন্ন ঘটনা সেই দিনটায় যা যা ঘটেছে, অর্থাৎ বডি তাড়াহুড়ো করে নিয়ে চলে যাওয়া, 4টের পর দুম করে ময়নাতদন্ত করা, বাবা মা থানায়, সেই অবস্থায় বাড়িতে বডি চলে গেল, তড়িঘড়ি সেখান থেকে নিয়ে গিয়ে শেষকৃত্য করে দেওয়া হলো। কোনো ব্যাপারটার মধ্যেই তো অনেকেই একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা খুঁজে পেয়েছিলেন। সিবিআইও তো সে কথাই বলেছে। আর এখানে তো ধামাচাপা দিয়েই দেওয়া হয়েছে। ট্র্যাডিশনটা তার মানে এক, এই হাসপাতাল মেডিকেল কলেজগুলোতে থ্রেট কালচার তার মানে কতটা গভীরে শিকড় ছড়িয়েছে বলুন তো। এক জায়গায় হলে সেটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু যদি একাধিক জায়গায় হয় তাহলে তো সেটাই ট্র্যাডিশন, সেটাই সিস্টেম। মানে আমাদের স্বাস্থ্যের সিস্টেমটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছেন? এই থ্রেট কালচারটা এই সিস্টেমের অঙ্গ হয়ে গেছে। উত্তর থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে কল্যাণীর থেকে কলকাতা, বাকি কি রইল? কিন্তু এই থ্রেট কালচারে আপনার আমার জীবনে কি প্রভাব? একটা ভিডিও ভাইরাল হয়েছে, জানেন তো? সেই ভিডিওতে দেখা যাচ্ছে SSKM-এর এক পিজিটি, মানে যে পিজিটিকে তিলোত্তমার দেহ উদ্ধারের পর আরজিকর হাসপাতালের সেমিনার রুমে হাজির থাকতে দেখা গেছে, যাকে ওই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিক দে বলে অনেকে চিহ্নিত করেছেন, সেই পিজিটি যাকে IM-এ চিহ্নিত করেছিল, তার অন্য কোনো নাম, অন্য কোনো পরিচয় আমরা অন্তত এখন অবধি জানিনি। কোনো একটা মেডিকেল ক্যাম্পে তিনি একজনের প্রেশার দেখছেন ওই অটোমেটিক মেশিনের সামনে, ডিজিটাল মেশিনের সামনে। আছে তো আপনাদের অনেকের বাড়িতেই, আপনারা জানেন ওগুলো কীরকমভাবে দেখা হয়। জাস্ট ওই কাফ সেটা জড়িয়ে দেওয়া হয়, দিয়ে একটা বোতাম টিপে দিলে অটোমেটিক ওখানে হাওয়া ঢোকে, তারপর হাওয়া বেরোয়, আর ওই যন্ত্রে তার প্রেশারটা, মাপটা, ডায়াস্টলিক এবং সিস্টলিক, সেটা উঠে যায়। রোগীর প্রেশার, পালস যে মেশিনে অটোমেটিক ওঠে, ওই ডাক্তারবাবু সেই
মেশিন লাগানো অবস্থায় রোগীর হাতে স্টেথোস্কোপ ধরে আছেন। এই ছবিটায় ভিডিওটা হ্যাঁ আমাদের কাছে একজন ডাক্তারবাবুই পাঠিয়েছেন। ইনফ্যাক্ট এটা ডাক্তারবাবুদের গ্রুপে ঘুরছে, ভাইরাল হয়েছে এবং ডাক্তারবাবুদের এক একজনের থেকে আরেকজনের জায়গায় যাচ্ছে আর তার তলায় কিছু কিছু কমেন্টস জমা হচ্ছে। লজ্জায়, অস্বস্তিতে কি তৈরি করেছেন, কি শিখিয়েছেন, এই ভেবেছেন তারা। দেখুন সবথেকে মজার ব্যাপার কি জানেন, এই ছবিটা যেখানে দেখা যাচ্ছে তার পাশে বসে আছেন আর.জি. করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়, ডক্টর সুদীপ্ত রায়, কিছু বলছেন না। এবং তার থেকেও বড় কথা, ইনি সেই ডক্টর সুদীপ্ত রায় যার বাড়ি, যার নার্সিংহোমে ইডি সিবিআই তল্লাশি চালিয়ে যাচ্ছে। তল্লাশির র্যাডারে তার নাম রয়েছে এই যাবতীয় বিভিন্ন দুর্নীতির বিষয়। ভাবতে পারছেন এই ছবিটা, যে ছবিটা আপনারা দেখলেন, যেটা নিয়ে ডাক্তারবাবুরা পর্যন্ত হাসাহাসি করছেন, তার কারণ কি? তার কারণ তো তা অনেকেই বলছেন জানেন তো, এ কি এ মুন্না ভাইয়ের মতো এমবিবিএস নাকি? ডিজিটাল মেশিনে প্রেশার মাপছে অথচ স্টেথোস্কোপ কানে গুঁজে বসে আছে। এরা করবেন মানুষের চিকিৎসা? এই প্রশ্নটাই সরাসরি আপনার আর আমার স্বার্থের সঙ্গে জড়িত। এই যে যাদের ইচ্ছে মতো থ্রেট কালচারে নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, ফেল করেও যারা সরাসরি ওই হোয়াইটনার দিয়ে নম্বর পুছে অনার্স পেয়ে গেছেন, তারা কি ডাক্তারি শিখবেন ভাবতে পারছেন? ডাক্তারি পড়তে গিয়ে যারা ডাক্তারির বদলে এরকম গুন্ডাগিরি করে বেড়ান, নেতাগিরি করে বেরিয়েছেন, তারা কীরকম ডাক্তার হবেন বুঝতে পারছেন? আলটিমেটলি এরাই তো আপনাকে আমাকে দেখবেন। কি দেখবেন বুঝতে পারছেন? আপনার আমার জীবন কাদের হাতে বুঝতে পারছেন? কোথায় গিয়ে আপনার আর এদের স্বার্থ জড়িত, কার সঙ্গে জড়িত বুঝতে পারছেন তো এবার? এই অভিজ্ঞরা হাসপাতালে হাসপাতালে হুমকি সংস্কৃতি কায়েম করেছেন বলে তো অভিযোগ, যে হুমকি সংস্কৃতির জন্য নাকি অযোগ্য পড়ুয়াদের নম্বর বাড়াতে বাধ্য হন এই মেডিকেল কলেজের অধ্যাপক চিকিৎসকরা। আমরা দেখেছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপাল ডিনকে ঘিরে ধরে প্রশ্ন করছেন, কাদের চাপে, কিসের জন্য আপনারা এইসব ছাত্রগুলোর নম্বর বাড়াতে বলেছেন, কেন বাধ্য করেছেন, কেন যখন তারা রাজি হননি দেখিয়ে দিয়েছেন কিভাবে হোয়াইটনার দিয়ে নম্বর বদলে দেওয়া হয়েছে, কাদের জন্য? নাম এসছে কাদের? এই অভিজ্ঞদের। অভিযোগ অভিজ্ঞদের বিরুদ্ধে দেখিয়েছিলাম আপনাদের। এবং এটা 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 শুধু নর্থ বেঙ্গল না, ওটা তো লাইভে দেখিয়েছিলাম আপনাদের। আবার সেই লাইভ সম্প্রচার বিপদে ফেলে, বুঝতে পারছি। ওই জন্য অনেকের অনেক অ্যালার্জি আছে, এটাও বুঝতে পারছি। দেখুন, যে হুমকি সংস্কৃতির ছবিটা উত্তরবঙ্গে দেখেছি আমরা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, ঠিক একই ছবি রামপুরহাট মেডিকেল কলেজেও তো রয়েছে। সেখানেও তো নাকি ওই টিএমসিপি নেতারা হয় কে নয় করেছেন বলে অভিযোগ। রামপুরহাট মেডিকেলের জুনিয়র ডাক্তারদের দাবি, এখন ঠিক যেভাবে ওখানে ডাক্তারবাবুরা, ছাত্রছাত্রীরা, অধ্যাপকরা নর্থ বেঙ্গলে বিদ্রোহ করেছিলেন, এখানেও তো সেই একই ঘটনা ঘটেছে। এখানে জুনিয়র ডাক্তারদের দাবি যে থ্রেট সিন্ডিকেটের মাথা সন্দীপ ঘোষ, অভিজ্ঞ, বীরপাক্ষ বিশ্বাস, সেই থ্রেট সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ যে সেই থ্রেট সিন্ডিকেটের সদস্যরা ট্যাবুলেশন শিটে সাদা কালি বুলিয়ে নিজেদের নম্বর বাড়িয়ে নিয়েছে। মানে আপনার পরীক্ষার রেজাল্ট বেরোলো, আপনার নম্বর পছন্দ হলো না, আপনি মার্কশিটে হোয়াইটনার বুলিয়ে নম্বরটা বাড়িয়ে নিলেন। হ্যাঁ, একটা কন্ডিশন আছে, আপনাকে ওই নেতা হতে হবে অথবা ওই নেতার ঘনিষ্ঠ হতে হবে। সোজা সবটা ব্যাপার আর কি। কি দরকার পড়াশুনো করে ফালতু সময় নষ্ট করবেন? সেই নিয়োগ কেলেঙ্কারির সময় দেখেছিলেন না, ওএমআর শিট খালি, পরে শূন্য যে ওএমআর শিট সেখানে 52 হয়ে গেছে, জাদু বলে। এখানে হোয়াইটনারের বলে আর কি, হোয়াইটনার ম্যাজিক। ওই সেই সুকুমার রায় লিখেছিলেন, এক মনেতে পড়লে পড়ে লক্ষ্মী ছেলে সোনার ছেলে বলে সবাই আদর করে। আর তারপর কাছে গিয়ে যখন দেখেছিলেন এ আবার কি চিত্র নাকি, বাঁদর পাজি লক্ষ্মী ছাড়া আমায় নিয়ে রং তামাশা, এ তো সেই গল্প। আপনি কখন
ওই চিত্রটা দেখতে পাবেন যখন আপনার চিকিৎসা হবে। তার আগে পর্যন্ত লক্ষ্মী ছেলে, সোনার ছেলে। আমরা না, মুশকিল হচ্ছে কি জানেন তো, একজন অযোগ্য শিক্ষক, মানে ওই ওএমআর শিটের ক্ষেত্রে মনে হচ্ছিল তিনি ভুল শেখাবেন, একজনের ভবিষ্যৎ শেষ, একটা প্রজন্মের ভবিষ্যৎ শেষ। আর একজন অযোগ্য চিকিৎসক, রোগীর প্রাণ শেষ হয়ে যেতে পারে, বিষয়টা জীবন মরণে। দেখুন রামপুরহাট মেডিকেলে ওই পরপর এক গাদা নাম পাওয়া গেছে জানেন তো, এই ময়ূক, অর্ণব, এরকম পড়ুয়াকাম নেতারা, মিঠুন, অনেক অনেক নাম। এই পড়ুয়াকাম নেতারা নাকি মানুষের জীবনকে খেলার ছলেই নিয়েছেন, নিজেদের নম্বরে কারচুপি করেছেন বলে অভিযোগ উঠেছে। আর সব কিছু জেনেও নাকি না জানার ভান করেছেন কলেজ কর্তৃপক্ষ। এবার এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই, এটাও ট্র্যাডিশন, নর্থ টু সাউথ। যে সময় রামপুরহাট মেডিকেলে নম্বর কারচুপি হয় বলে অভিযোগ, সেই সময় সেখানকার ডিন ছিলেন কে? কৌশিক কর। তাকে এখন স্বাস্থ্য ভবনের জয়েন্ট ডিএমই করা হয়েছে। মানে অভিযোগ উঠলে কারোর বিরুদ্ধে ওই বিভাগীয় তদন্ত করে তাকে শাস্তি দেওয়ার নিয়ম। এক্ষেত্রে কী হয়েছে, অভিযোগ ওঠার পর তাকে পথটার থেকে সরিয়ে, অর্থাৎ ওই যাবতীয় অভিযোগের কেন্দ্রবিন্দু থেকে জাস্ট সরিয়ে নেওয়া হয়েছে ওই হিট থেকে বাঁচাতে। তারপর আরও একটা বড় পদের পুরস্কার দেওয়া হয়েছে, পানিশমেন্টের বদলে প্রাইজ প্রমোশন। এটা দেখার পর না, আমি দেখলাম আজকে আমরা যখন এই খবরগুলো দেখিয়েছি, তারপরেই একজন ডাক্তারবাবু দেখলাম আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেছেন। অদ্ভুত অদ্ভুত প্রচুর এরকম হোয়াটসঅ্যাপ পাচ্ছি, কিন্তু এটা খুব ভালো লাগলো জানেন তো। লিখেছেন একটা জাস্ট একটা মানে কারোর নাম নেই, কিচ্ছু নেই, একটা ছোট্ট গল্প তিনি শেয়ার করেছেন। সেই গল্পটা শুনলে আপনাদেরও খুব মজা লাগবে, আপনাদের সাথে আমি সেইভাবেই শেয়ার করছি। ডাইনিং টেবিলে বসে একটা বেড়াল রোজ মাছ চুরি করে খেত, তাই চুরির থেকে বাঁচতে তাকে রান্নাঘরে পৌঁছে দেওয়া হলো। এখন এক্সামটা হয়েছে, সেখানে বেশ কিছু দুর্নীতি এবং বেশ কিছু নাম্বার বাড়ানো, কিছু পছন্দের ছেলেকে অনার্স পাইয়ে দেওয়া, এবং এই পছন্দের ছেলেগুলো অভিঘনিষ্ঠ। এবং আমাদের রামপুরহাট মেডিকেল কলেজে এই থ্রেড কালচারের মূল বার্তাবাহক ছিল হচ্ছে মিঠুন মজুমদার, ফাইনাল ইয়ারের ছাত্র, এবং একে সমস্ত রকমের সোর্স কিংবা অভিজ্ঞদের সঙ্গে যোগাযোগ করি। ডক্টর অনিকেত গাঙ্গুলি, যে মালদা মেডিকেল কলেজ থেকে পাস আউট, নাম্বার একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। নাম্বার বাড়িয়ে দেওয়া এতটাই, যারা হয়তো পাস করারও যোগ্য ছিল না তাদেরকে অনার্স পাইয়ে দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার। তার সাথে শুধু এতটাই নয়, এর চেয়ে একটা ঘৃণ্য কাজ হয়েছে যে তাদেরই সেম ব্যাচেরই 2-1 জনের বা 3 জনের এরকম কিছু জন আছে যাদের নাম্বার কমিয়েও দেওয়া হয়েছে। আমার সমস্ত টিচার সিনিয়রদেরকে একটাই কথা হাত জোর করে বলতে চাই যে স্যার, আপনারা স্যার বা ম্যাডাম, আপনারা আমাদের সিনিয়র, আপনাদের থেকেই আমরা শিখব। আপনারা দয়া করে এই মেডিকেল প্রফেশনটাকে আর্টসের নিচে নামাবেন না। প্রিন্সিপালের ঘরে বসে আপনি বেশ কিছু ট্যাবুলেশন শিটে পরীক্ষায় প্রাপ্ত নম্বর চেঞ্জ করেছেন সাদা কালি দিয়ে। না না, এরকম একদমই ভুল, এটা ভুল অভিযোগ। এরকম যদি কোনো কিছু কোনোদিন প্রমাণ হয় সেটা তো কি বলবো, এটা বিচারাধীন। এরকম কিছু নিয়ে আমি কিছু বলবোই না, এরকম কিছু হয়নি। কৌশিক করের বদলে যাকে রামপুরহাট মেডিকেলের ডিন করা হয়েছিল, সেই স্বরূপ সাহার বিরুদ্ধেও কারচুপি করে পছন্দের ছাত্রদের নম্বর বাড়ানোর অভিযোগ ছিল। আন্দোলনের জেরে তাকেও সরাতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু একটা প্রশ্ন কিছুতেই তো স্বাস্থ্যকর্তারা এড়াতে পারছেন না, আমরাও প্রশ্নটা না তুলে থাকতে পারছি না। পদের বদল নাকি পরিস্থিতির বদল, কোনটা চাইছেন বলুন তো তারা? এটাই তো পরিষ্কার হচ্ছে না। মানে এটা যদি হয় তাহলে তো গোটা সিস্টেমটাই আস্তে আস্তে মানে মুড়িমুড়কির মতো গোটা বিষয়গুলো একটা ভুয়ো ডাক্তার, অযোগ্য ডাক্তারে ভর্তি হয়ে যাবে। এই ডাক্তারি পড়ুয়ারা অনেকে যাদের যোগ্যতা নেই, তারা এরকমভাবে জোর করে অনার্স পাচ্ছেন জেনেও কেন তারা সিস্টেমটাকে পরিষ্কার করছেন না, খোঁজ খবর করবেন না? আরে কোনো না কোনো সময় তারা বা তাদের আত্মীয় স্বজন কেউ না কেউ যে ওদের কাছে চিকিৎসা করাতে যাবেন না, গ্যারান্টি আছে নাকি? ডাক্তারি পরীক্ষায় নর্মালি যেটা দেখা যায় যে 75% নম্বর পেলেই অনার্স পাওয়া যায়। আর অনার্স থাকলে হাউস স্টাফশিপ থেকে চাকরি সব কিছুতেই অনেক সুবিধে। তাহলে এই সুবিধাটা তো মেধার ভিত্তিতে আসার কথা, আসছে কি? রামপুরহাট মেডিকেলের মতোই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ
এক অনার্সের চাষ হচ্ছে, এক অভিযোগ বিশেষ কোনো বীজ রয়েছে নাকি পুঁতে দেওয়া হয়েছে এই বিভিন্ন জায়গায়, এই মেডিকেল কলেজগুলোতে, নাকি বিশেষ কোনো সার দেওয়া হয়েছে যে এই দুটো জায়গার থেকে গাদা গাদা অনার্স পাচ্ছে? কিসের জোরে আমাদের রাজ্যের মেডিকেল কলেজগুলোতে এরকম মুড়ি মুড়কির মতো কৃতি ডাক্তার তৈরি হয়ে যাচ্ছে বলুন তো? দেখুন, মেধার জোরে যদি হয়ে থাকে দুর্ধর্ষ ব্যাপার, আপনি আমি এর থেকে খুশি আর কিছুতে হতে পারি না। কারণ চারপাশে যদি এরকম দুর্দান্ত সব ডাক্তাররা, মেধাবী ছাত্ররা যদি ডাক্তার হন মেধার জোরে, তাহলে তো আপনার আমার জীবন নিয়ে কোনো চিন্তাই নেই। কিন্তু তার বদলে পেছনের দরজা দিয়ে ঢুকে যদি কেউ অনার্স পেয়ে যান, তাহলে আপনার আমার জীবন সেফ কিনা সেটা কাল্টিভেট করে দেখারও তো কোনো দরকার নেই। বিষয়টা তো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের জীবন ওই পদ্মপাতায় জলের মতোই তো হয়ে যাচ্ছে, তাই না? রেজাল্টগুলো হচ্ছে সেটা অ্যাবনর্মাল। 50% ছেলে অনার্স পাচ্ছে, এটা তো অস্বাভাবিক ব্যাপার। অনার্স হচ্ছে একটা যোগ্যতা দিয়ে পাওয়ার জিনিস। অনার্স কেউ নিজের যোগ্যতায় পেয়েছেন, কেউ আবার পাওয়ারের জোরে পেয়ে গেছেন। পাওয়ার, POWER মানে শক্তি। উত্তরবঙ্গ মেডিকেলে অনার্স পেতে পড়াশোনার থেকে পাওয়ারের দাপটি নাকি বেশি। কেন এই অভিযোগ? আসুন গত বছরের MBBS এর রেজাল্টের দিকে চোখ রাখা যাক। উত্তরবঙ্গ মেডিকেলে অনার্স প্যাথোলজি থেকে 2 জন, মাইক্রোবায়োলজির 2 জন, ENTর 3 জন, গাইনির 7 জন এবং সাইকোলজির 3 জন। কিন্তু সার্জারি থেকে 1 জনও অনার্স পাশ করতে পারেননি। কিন্তু ফার্মাকোলজি আর কমিউনিটি মেডিসিন থেকে 22 জন এবং 60 জন অনার্স পান। বিগত বেশ 2-3 বছর এর থেকেই এই সিস্টেমটা হচ্ছে। অ্যাকচুয়ালি অনার্স যে পাওয়াটা, অনার্স হচ্ছে গিয়ে যোগ্যতার বিচারে এক্সট্রা অর্ডিনারি, এবং এটাকে আর্ন করতে হয়। আমি তো টিচার, আমি সেই হিসাবে আমি এদের যে অনেকটাই আমি অ্যাসেস করতে পারি। এবং যারা অনার্স পাচ্ছে তারা সত্যি যোগ্যতার বিচারে পাচ্ছে না, কিছু কিছু তাদের অনার্স দেওয়া হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে একটা ডিপার্টমেন্টে মোর দ্যান 30% অনার্স পাচ্ছে, আরেকটা ডিপার্টমেন্টে পাচ্ছে না। তারপরে নিশ্চয়ই কিছু কিছু ডিপার্টমেন্ট তাদের যোগ্যতার নিচে বিচার করা হচ্ছে না, তাদের হয়তো পাইয়ে দেয়া। কিছু কিছু অর্থাৎ যারা অযোগ্য লোক অনার্স পাচ্ছে তারা দেখবেন পার্টির হোল টাইমার। পার্টির হোল টাইমার হলেই অনার্স? অভিযোগটা তুলছেন উত্তরবঙ্গ মেডিকেলের প্রফেসর ডাক্তারবাবুরা। অধ্যাপকদের অভিযোগ যে কমিউনিটি মেডিসিনে 60 জন অনার্স পেয়েছেন, সেখানে পরীক্ষার দায়িত্বে ছিলেন অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, যার বিরুদ্ধে আগেই নম্বর জালিয়াতির অভিযোগ উঠেছে। ফার্মাকোলজি বিভাগে 22 জন অনার্স পেয়েছিলেন গত বছর, দায়িত্বে ছিলেন প্রাক্তন সহকারী ডিন সুদীপ্ত শীল। কিছুদিন আগেই একাধিক অভিযোগ ওঠায় যাকে পদত্যাগ করতে হয়। নর্মালি ডাক্তারি শাস্ত্রে তো এরকম হয় না। আপনি যদি শতকরা হিসেবে দেখেন, খুব ভালো স্টুডেন্ট যদি হয় সেই ব্যাচে, সাধারণত 6 জন 7 জন ম্যাক্সিমাম 100 জনের মধ্যে পেতে পারে। 60 জন তো অস্বাভাবিক। আর আমাদের সময় ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমরা 550 জন, ইনক্লুডিং 4টা মেডিকেল কলেজ কলকাতা আর বাঁকুড়া মিলে তো 1 জন 2 জনই পেতো, কি 4 জন 5 জনই পেতো। মানে পার কলেজ 1টা 2টো 3টেই পেতো। আমি কোনোদিনও এভাবে শুনিনি যে 10-এর বেশি কেউ মানে অনার্স পেয়েছে। যারা ক্রিমিনাল বানালো তাদের শাস্তি হোক, কিন্তু যারা ক্রিমিনাল হয়ে গেল ওদের দোষে, যে ভালো ভালো ছেলেগুলো, তাদের একটা প্রপার হলিস্টিক একটা খুব ভালোভাবে রিহ্যাবিলিটেশন হোক। যারা পরীক্ষায় পাশ করে মেডিকেলে পড়ার সুযোগ পান, তারা কেন যোগ্যতা থাকা সত্ত্বেও অসৎ উপায়ে পাশ করার চেষ্টা করেন? প্রশ্নটা তুলছেন প্রফেসর রায়। দুর্নীতিগ্রস্ত সিস্টেমই কি কিছু মেধাবী পড়ুয়াকে অযোগ্য করে তুলছে না? এই ভাবনার পাশাপাশি ডাক্তারদের ভাবাচ্ছে আরও একটা দিক। এসবের মাঝে যারা নম্বর জালিয়াতি করে ডাক্তার হয়ে গেলেন, তারা কিভাবে চিকিৎসা করবেন মানুষের? তারা তো কিছু করার নেই। তারা সমাজের একটা ব্ল্যাক স্পট। সেই সব ডাক্তাররা কিছু না জেনেই ডাক্তার করে ফেললাম, এটাই জীবনে দুঃখ লাগে। কিছু করতে পারলাম না তাদের।